আয়মান আর আরিশ ঠিক 11টায় বের হলো। নিহিন আর দিশা কোমর বেঁধে নেমে পড়লো কাজে। হাতে সময় কম, কিন্তু অনেক কাজ। নিহিন নিজের ঘরে এসে বিছানার ওপর একটা চারকোনা কাগজ ভাঁজ করা অবস্থায় দেখতে পেল। কাগজটা হাতে তুলে নিল। তাতে লেখা, বউদের কিন্তু রাগে বেশ মানায়। আমার বউটা যখন রাগ করে মুখ ফিরিয়ে নেয় তখন তাকে একদম কুমিল্লার রসগোল্লার মতো দেখায়। ইচ্ছে করে টুকুস করে খেয়ে নেই। আর ঠোঁটের কোণে ওই মিষ্টি অভিমানটুকু কিসের মতো লাগে জানো? একদম টাঙ্গাইলের চমচম আর নাটোরের কাঁচা গোল্লা। আরও রাগ করে থাকবে তাই না? ঠিক আছে, আমি আজকে আসি। রাগের আড়ালে লুকিয়ে থাকা মিষ্টি কিভাবে আদায় করে নিতে হয়, আই থিঙ্ক সেটা আমার ভালো করেই জানা আছে। ওয়েট ফর মি। লেখাটুকু পড়ে নিহিন হেসে আপন মনে বলল, পাগল একটা। আরিশ আয়মানকে নিয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কি করছে তার নিজেরই অজানা। আয়মান শুধু তাড়িয়ে তাড়িয়ে দেখছে সবটা, আর আরিশকে সময়ের হিসেবটা বুঝিয়ে দিচ্ছে। প্রায় 12:30। এখনও কতক্ষণ? আয়মান যেভাবে তার দিকে তাকাচ্ছে, সেখানে আর 10 মিনিট অপেক্ষা করতে বলাটাও ভীষণ সাহসিকতার কাজ। অবশেষে আয়মান বলেই ফেলল, তুই ঠিক কোন রাজকার্য উদ্ধার করতে এখানে এসেছিস? এখন আসবে ভাই। তুমি কি আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে? কিছুক্ষণ করতে করতে 1.5 ঘন্টা অতিক্রম করে ফেলেছি আমরা। আর কতক্ষণ? আরিশ পকেট থেকে ফোন বের করতে করতে বলল। আমি একটা ফোন করে দেখছি। সে ফোন নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। সরাসরি ফোন করলো দিশাকে। আয়মান এতক্ষণ তার উপর যে রাগ ছেড়েছে, সেই রাগটা আরিশ বোনের ওপর ঝাড়ল। ধমক দিয়ে বলল, আর কতক্ষণ? একটা কাজ করতে তো সময় লাগে নাকি? সময় বেঁধে কি কাজ করা যায়? সেটা তুই ভাইয়াকে বোঝা। ন্যানো সেকেন্ড আমায় জিজ্ঞেস করছে আর কতক্ষণ। এরপর কি বলবো আমি? কিছু একটা বলো, কিন্তু আমাদের ডিস্টার্ব করো না। রাখছি। দিশা বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। আরিশ করুণ মুখে এগিয়ে এলো। আয়মান জিজ্ঞেস করলো, কার আসার কথা? একটা ফ্রেন্ডের। ফ্রেন্ডের সাথে দেখা করতে আমায় নিয়ে এসেছিস? আয়মান হাসতে হাসতে বলল। আয়মানের হাসি দেখে আরিশ বোধ হয় একটু সাহস পেল। সেও হাসতে হাসতে বলল। স্পেশাল ফ্রেন্ড? তৎক্ষণাৎ আয়মান ভ্রু কুঁচকে ফেলল। পুনরায় জিজ্ঞেস করলো, স্পেশাল গার্লফ্রেন্ড? স্পেশাল ফ্রেন্ড নামে আরিশ মোটেও গার্লফ্রেন্ড বোঝায়নি। সে আয়মানকে বোঝানোর পরিপ্রেক্ষিতে কিছু একটা বলে দিয়েছিল। এখন সেটাকে পেঁচিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। নট ফেয়ার। তবে আরিশ মুখে কিছু বলল না। মাথা চুলকে বোকা বোকা একটা হাসি দিল। আয়মান সেটা লক্ষ্য করে বলল, ভালোই। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা প্রায় 5টার ঘরে। অজানা অতিথির আগমনে দুজনে পার্ক রোডের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। ঘড়ির সময় দেখে নিয়ে আরিশ বলল, ভাই চলো। ও বোধ হয় আসবে না। আয়মান তাকালো। ওর উৎফুল্ল মুখ পর্যবেক্ষণ করে বলল, আসবে না? ফোন করে দেখ একবার। আর ফোন করতে হবে না। আজেরা মানুষকে ফোন করে ব্যালেন্স শেষ করার একদমই ইচ্ছে নেই। আয়মান পকেট থেকে নিজের ফোনটা বের করে আরিশের হাতে দিয়ে বলল, এখন ফোন কর। আরে ভাই কোনো প্রয়োজন নেই। মেয়ে মানুষের জন্য সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। ইতোমধ্যে আমি আমার জীবনের অনেকখানি সময় একজনের জন্য নষ্ট করেছি, আর করতে চাই না। প্লিজ বাড়ি চলো। আয়মান গোধরা কণ্ঠে বলল, আমি যাব না। তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এনেছিস, আমরা তার জন্য 5-6 ঘন্টা অপেক্ষা করে পা ব্যথা করলাম, অথচ তার সাথে দেখা না করেই চলে যাব? আমি এখানেই আছি, তুইও আমার সাথে থাকবি। কথা যখন দিয়েছে তখন আসবেই। হয়তো রাস্তায় জ্যামে পড়েছে বেচারি। আয়মান যাই বলুক, আরিশ তো জানে তার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করলেও এখানে কেউ আসবে না। যখন আকাশ জুড়ে অন্ধকার নেমে আসছে, তখন মশার কামড়ে ওখানে আর টেকা গেল না। আয়মান নিজেই বলল, তোর গার্লফ্রেন্ড তো এখনও এলো না। বাড়ি চল, আরেকদিন এসে দেখা করব। আমি তো তোমাকে তখন থেকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির মূল ফটকে পৌঁছে আয়মান অদ্ভুতভাবে লক্ষ্য করলো, আজ তাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা, যা বাইরে থেকে বেশ ভালো করে বোঝা যাচ্ছে। ও হ্যাঁ, এই সময় প্রতিটা ঘরে আলো জ্বালানো থাকে। আজকে কি হলো? সব অন্ধকার। ঘরের দরজাটাও খোলা। আশ্চর্য, ডাকাত পড়েছে নাকি? আয়মান এক পা করে ভেতর ঘরে এগিয়ে যাচ্ছে। সব অন্ধকার, কোথাও সামান্য আলো ছিটে ফোটা নেই। আয়মান উচ্চ শব্দে মা মা করে দুবার ডাক দিল। তারপর বাবা এবং নিহিনকে ডাকলো, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ পেছনে কিছু একটা পড়ার আওয়াজে ঘুরে তাকালো। কালো কুচকুচে আধার ব্যতীত কিছুই চোখে পড়ল না। এমন সময় আলতো করে কাঁধে হাত রাখলো কেউ, কিন্তু কে? আয়মান অবশ্য হাতের স্পর্শে হাতের মালিককে ঠিকই চিনে গেল। কাঁধ থেকে নেমে দুটো হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কয়েক ন্যানো সেকেন্ড, ততক্ষণে অন্ধকারও চোখে সয়ে এসেছে।
আয়মান মৃদু কণ্ঠে বলল, কি হচ্ছে কি? ঘর বাড়ি সব অন্ধকার করে রেখেছো কেন? মা বাবা বাসায় নেই? নিহিন আদুরে গলায় বলল। আছে তো। তবে কেউ দেখে ফেললে? নিহিন সরে দাঁড়ালো। আয়মান কিছু বুঝে ওঠার আগেই আচমকা ঘরের সব বাতিগুলো একে একে জ্বলে উঠল। এতক্ষণ আধার বরণ করে নেওয়া চক্ষুজোড়া আবদ্ধ হয়ে গেল। নিজের ডান পাশ, বাঁ পাশ, পেছনে এবং সামনে সব দিক থেকে উচ্চস্বরে সুরলা কণ্ঠে ভেসে এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও, আজকে কয় তারিখ? ডিসেম্বরের 13 তারিখ। আয়মান বেমালুম ভুলে বসেছিল। তার আজকের দিন সম্পর্কে সামান্যতম ধারণাও ছিল না। অবাক দৃষ্টিতে আশেপাশে দাঁড়িয়ে থাকা সকলের দিকে তাকালো। মা বাবা হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে, নিহিনও তার পাশেই। এক কোণে দিশা, দরজায় আরিস দাঁড়িয়ে। তার মানে আজকে হওয়া সবকিছুই পূর্ব পরিকল্পিত। আইমানের এখনও বিশ্বাস হচ্ছে না, যদিও সে যথেষ্ট বড় হয়েছে। এসব জন্মদিনের অনুষ্ঠান নিয়ে তার মনে কোনো ফ্যান্টাসি নেই। তবে আজকের এই মুহূর্তে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা বাবা তখন এভাবেই সারপ্রাইজ দিত। একমাত্র ছেলে এবং বংশের বড় ছেলে হিসেবে তাকে নিয়ে সকলেই হই হুল্লোড়টাও কম হতো না। নীরবতা ভেঙে দিশা বলল, সারপ্রাইজ কেমন লাগলো ভাইজান? আয়মান হেসে জবাব দিল, ধুর, এসবের কি দরকার ছিল? আমার কি এখন এসব রং ঢঙের বয়স আছে? রুমানা এগিয়ে এসে বললেন, জীবনের আনন্দটাই মূল্য। সব ক্ষেত্রে বয়সের হিসেব করে লাভ আছে? এই তো আরও সপ্তাহখানেক আগে থেকে ওরা সবাই প্ল্যান করে সব করলো, সেটা বুঝি কিছু না? হঠাৎ আবেগী হয়ে যাওয়ার ব্যাপারটা একদম যাচ্ছে তাই রকমের খারাপ। আয়মান আর চোখে নিহিনের দিকে তাকাতে দেখল সেও তার দিকেই তাকিয়ে রয়েছে। আয়মানের দৃষ্টি পরখ করে চোখ টিপে দিল। সকলে যখন কথা বলে ব্যস্ত তখন আয়মান এসে চুপিসারে নিহিনের পাশে দাঁড়ালো। ম্যাডাম, ও ম্যাডাম। নিহিন চাপা স্বরে বলল, কি হয়েছে? আপনার রাগ তবে ভেঙেছে? অবশ্য না ভাঙলে আমার জন্যই ভালো হতো। রাগ করিনি। আয়মান নিহিনের আরেকটু কাছাকাছি এসে থুতনিতে হাত রেখে বলল, তাই? হ্যাঁ তাই। এখন সরো, কেউ দেখে ফেলে কি ভাববে? যত দোষ নন্দ ঘোষ, তাই না? আর একটু আগে যে তুমি এসে জড়িয়ে ধরলে তার বেলা কিছু না, নিচে একদম 16 আনা উসুল করে আমার কপালে 1 আনাও রাখো না। থুর। তখন অন্ধকার ছিল, দেখার কেউ ছিল না। এখন সবাই আছে। আরেকবার অন্ধকার করে দেওয়ার ব্যবস্থা করবো নাকি জান? নিহিন লজ্জা পেয়ে আয়মানের বুকে ধাক্কা দিয়ে ওখান থেকে কেটে পড়ল। আয়মান বুকের বাঁ পাশে হাত রেখে বলল, লাজের আগা মুখখানা ঠিক এইখানে আঘাত এনেছে। কেক কাটার সময় আয়মানের এত লজ্জা করলো যে বলার মতো না। কি বাচ্চা মানুষই কারবার সব। অবশেষে আরিস এসে বলল, ভাই, আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই, সব ভুয়া। আয়মান গালে হাত দিয়ে বলল, বিষয়টা চিন্তার। তোর মতো ছেলের গার্লফ্রেন্ড নাই, বিশ্বাস হয়? সত্যিই নাই। দেখছো, ভালো করলেই দোষ, না করলেও দোষ। নিহিন এগিয়ে এসে দুজনকে থামিয়ে দিল। তারপর ভাই বোন দুজনেই বেশিক্ষণ রইল না। সকলে থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। খাওয়া দাওয়া শেষে এখন যে যার ঘরে। আয়মান গেল ফ্রেশ হতে। নিহিনও পরনের শাড়ি চেঞ্জ করে নিল। আয়মান জিজ্ঞেস করলো, সারপ্রাইজের আইডিয়াটা নিশ্চয়ই আপনার মাথা থেকে বেরিয়েছিল? হুম। গত 2 দিনের রাগটাও বুঝি আজকের অংশ? হ্যাঁ। তারপর আয়মান আর কিছু বলল না। নিহিন আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ কানের দুল খোলার চেষ্টা করছিল। চুলের সাথে এমনভাবে আটকে গেছে যে কিছুতেই খুলতে পারছিল না। তাই আয়মানকে বলল, দেখতে পাচ্ছ না কখন থেকে কানের দুলটা খোলার চেষ্টা করছি? একটু এসে হেল্প করলে কোনো মহাভারত অশুদ্ধ হবে তোমার? আয়মান তৎক্ষণাৎ এগিয়ে এলো, বলল, আগে বলবে না? আমি ইদানিং আশেপাশে এলেই তুমি থুর থুর করো, তাই তো? হয়েছে, চুপ থাকো। সবসময় বেশি বেশি কথা বলে। এত কথা কেন বলো? আয়মান বিড়বিড় করে বলল, হ্যাঁ, ঠিকই আছে। এখন তো আর আমার কথাও পছন্দ হবে না। পুরনো হয়ে গেছে কি না? নিহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কিছু বললে আমায়? কোথায়? দেখি, কাছে আসো। কোথায় কি আটকে গেছে? আয়মান এক চান্সে কানের দুলটা ছাড়িয়ে দিল। নিহিন বিরক্তিতে শব্দ উচ্চারণ করলো। আয়মানকে বলল, তুমি দিন দিন একদম আনরোমান্টিক হয়ে যাচ্ছ। আয়মান কপাল চাপড়ে বলল, আমি যেটাই করি সেটাই দেখি দোষ। কি করব তাহলে? মাছি মারো। মাছি নাই তো। খুঁজে নিয়ে এসো, তারপর মারো। ঘুমোতে গেলাম আমি, বিরক্ত করবে না আমায় একদম। নিহিনকে আর বাধা দেওয়া গেল না। রাগে গজগজ করতে করতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল।
আয়মান একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পেল না। এই তো কাছে গেলে অসভ্য, 10 হাত দূরে দৌড় দেবে, আবার কাছে না গেলে বলবে আনরোমান্টিক। এসবের কি সত্যি যৌক্তিক কোনো মনে হয়? হওয়া সম্ভব? কি জানি, হয়তো সম্ভব। মানুষ দূর থেকে সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলে আগ্রহ কমে যায়। দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূরে থেকেই মানুষকে উপলব্ধি করা উচিত। যখন দূর থেকে অনেকাংশে উপলব্ধি করা যায়, তখন কাছে গেলেও সেই সম্পর্কের রহস্য শেষ হয় না। সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারা হতে শুরু হয়। সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারা হতে হয় না। দিন তো সময়ের সাথে সাথে চলেই যায়। দেখতে দেখতে এই দিনেরও 1 বছর হয়ে গেল। গত বছর এই সময়ে এই দিনে অনাকাঙ্ক্ষিত ঝড়ঝাপটার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আইমান নিহিন। এই একটা বছরে রোজকার রুটিনের মধ্যে অনেক কিছু মিস করে গেছে দুজনে। কিন্তু দুষ্টু মিষ্টি ঝগড়া আর মান অভিমানে যে জায়গাটা আছে, সেটা ভুলক্রমেও ছাড় পায়নি। আজ সকালে স্নিগ্ধ আলো চোখে পড়া মাত্র আইমানের ঘুমটা ভেঙে গেছে। পাশ ফিরে নিহিনকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ উইশ করেছে, বলেছে, মনে হচ্ছে চোখের পলক ফেললাম। আর দিনগুলো কিভাবে চলে গেল। নিহিন বাঁকা গলায় উত্তর দিল, তুমি তো জমিদার, তোমার দিন তো চোখের পলকেই কাটবে। আইমান উঠে বসে বলল, কেন কেন এই কথা কেন বললো? কারণ ছাড়া কেন আর বলবো? প্যারা তো সব আমার। সেদিন আমি বলেছিলাম একটু বাইরে বের হব, হয়েছিলে তুমি? কি অজুহাত দেখিয়েছিলে মনে আছে? আইমান গালে হাত দিয়ে ভাবুক কণ্ঠে বলল, কি? বলেছিলে তোমার নাকি মাথা ব্যথা, বাইরে বের হওয়ার ইচ্ছে নেই, শরীর খারাপ, জ্বর জ্বর লাগছে, পেট ব্যথা, পিঠ ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। তারপর তো ঠিকই যখন তপন ভাই ডাকতে এলো তখন নাচতে নাচতে চলে গেলে। কি ভেবেছো ভুলে গেছি আমি সব? একদম দিন তারিখ সব লিখে লিখে রেখেছি আমি। লিখে রেখে কি হবে? পত্রিকায় ছাপাবে নাকি? উম, পুরো দেশের জনগণকে দেখাবো কেন? দেখাবো আমাদের জনগণকে। এইটুকু বলে নিহিন আইমানকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে পড়ল। আইমান কথাটা বুঝলো না। কি বলে গেল? আমাদের জনগণ মানে কি? নিহিন ফের ঘরে এলে জিজ্ঞেস করলো। এই আমাদের জনগণ বলতে কি বোঝালে তুমি? নিহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই আইমান কথার অর্থটা ধরতে পারল। চোখে মুখে অভিব্যক্তিতে অন্যরকম একটা উদ্দীপনা সৃষ্টি হলো। নিহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নিহিন পাল্টা প্রশ্ন করলো, কি হলো? সত্যি? আইমান জিজ্ঞেস করলো। নিহিন আশেপাশে তাকিয়ে বলল, কি সত্যি? এইমাত্র তুমি যা বললে। আমি আবার কি বললাম? আইমান ছেড়ে ছেড়ে বলতে লাগলো। জনগণ মানে আমাদের জনগণ, এটা কি সত্যি? নিহিন কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর বলল, আসলে তুমি কি বুঝেছো? তুমি যেটা বুঝেছো সেটা মোটেও না। আমি বলতে চেয়েছি তোমার কর্মকাণ্ড আমি আমার জনগণ অর্থাৎ ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চাদের দেখাবো। আইমান নিস্তেজ গলায় প্রশ্ন করলো। ভবিষ্যৎ? তাছাড়া আবার কি, এখন কি আমাদের বাচ্চা কাচ্চা আছে? আইমান দুপাশে জোরে জোরে মাথা নাড়িয়ে বলল। না, নেই। তারপর নিজের মতো বিড়বিড় করে বলল, না, নেই, আসলেই নেই তো। থাকবে কেন? কী সব উল্টাপাল্টা ভাবি আমি? পাগল হয়ে গেলাম নাকি? আর একটু হলেই মনে হয় খুশিতে পাগল হয়ে যেতাম। উফ, জোর বাঁচা বেঁচে গেছি। বউ না তো আতঙ্ক, হুটহাট এসে হার্টবিট বাড়িয়ে দিয়ে চলে যায়। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজেদের বাসায় ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন রুবানা হক এবং রিদওয়ানুল হক। নিহিন এমনিতেই লজ্জায় বাঁচে না, তার উপর আবার এসব বলেছিল। মা, বেশি কিছু করার দরকার নেই। রুবানা তখন ঠিকই সায় দিয়েছিলেন, তবে এখন একদম হুলুস্থুলুস কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। একে তো নিউ ইয়ারের মাতামাতি দিক দিগন্তে, যার কারণে পরিবারের সকলকে একযোগেই পাওয়া গেল। নীল এক পলক থমকে গেল। এই বাড়িতে দ্বিতীয়বার যখন এসেছিল, বাড়ির শ্বাসরোজা তখন কিছুটা এই রকমই ছিল। অবশ্য তখন আইমানের পাশে অন্য কারো নাম ছিল, তখনও পর্যন্ত অন্য কারো হওয়ার কথা ছিল না। থাক, যা হয়েছে তা সে কবেই গেছে। এখন এসব কথা আইমান জানতে পারলেও রাগারাগি করবে। সে তো বলেই দিয়েছিল, অতীতের কোনো বিষয় নিয়ে কখনো মন ছোট করবে না। তোমার কপালে যেটা লেখা আছে সেটা তোমার সাথে হবেই। অন্য কারো সাধ্যি আছে তোমার জিনিসে হস্তক্ষেপ করার? সত্যি কথা বলতে নিহিনের তো মাঝে মাঝে নিজের ভাগ্যকেই ঈর্ষা হয়। সে যাই হোক, দ্রুত তৈরি হতে হবে। এখনই 4টে বাজে, দিন ছোট, সন্ধ্যা হতে সময় লাগবে না। ঘরে এসে আইমানকেও তাড়া দিতে লাগলো। নিজেই গিয়ে আলমারি থেকে পছন্দ করে একটা পাঞ্জাবি এনে দিল।
নিজেও শাড়ি নিয়ে তৈরি হতে অন্য ঘরে দৌড়লো। আধ ঘন্টা পরে সে আইমানকে দেখলো একদম ফুল বাবু সেজে বসে থাকতে। নিহিন কাছে এসে তার গালে হাত রেখে বলল, কি সুন্দর লাগছে তোমায়। আইমান নিহিনের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কোলে বসালো। নিহিন দরজার দিকে ইঙ্গিত করলো। আইমান বলল, সমস্যা নেই, কেউ আসবে না। আর আসলেও আমার কিচ্ছু করার নেই। আমার বউকে আমি কোলে নিয়ে বসে থাকবো, কোলে নিয়ে নাচবো, ওদের সমস্যা কি সেখানে? নিহিন নতমস্তকে হেসে বলল, ধুর, ম্যাডাম, তাকান দেখি আমার দিকে, আপনাকে মন ভরে একটু দেখি। সবসময় দেখো না বুঝি, আলাদা করে আবার দেখতে হবে কেন? এই যে আপনার এই লজ্জা মাখা মুখখানা, এটা দেখার সৌভাগ্য কি সবসময় হয়? অত দেখতে হবে না। দেখি একটু, তাকাও। নিহিন চোখ তুলে তাকায়। চোখে মুখে হাসির ফোয়ারা উছলে পড়ছে। আইমান কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে বলল, তোমার গিফট নিবে না? নিহিন আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলল, গিফট? সে তো আমি পেয়ে গেছি। কখন? আমি তো দিই নাই। আলাদা করে গিফট দিবে কি? তুমি তো নিজেকেই দিয়ে দিয়েছো। তোমার থেকে বড় কোনো গিফট আমার জীবনে আর হতে পারে বলো? আইমান হেসে পাল্টা প্রশ্ন করে, ভালোবাসো আমাকে? তোমার সাথে রাগ অভিমান করে থাকলেও না, প্রতিটা মুহূর্ত তোমার কথাই মনে পড়ে আমার। তোমার মুখখানা চোখের আঙিনায় ভেসে ওঠে, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। এটাকে যদি ভালোবাসা বলা যায় তাহলে আমি তোমায় ভালোবাসি। আইমান নিহিনের নাকে নাক ঘষে বলল। তাহলে তো আইমানের বলা বাক্যটা শেষ হওয়ার আগে দরজা থেকে ভেসে এলো, সরি, আমি কিছু দেখি নেই, কিছু দেখতেও চাই নাই, সরি। দিশাকে দেখা মাত্রই নিহিন তড়াক করে দাঁড়িয়ে পড়ল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আঁচড়ানো চুলগুলোকেই পুনরায় আঁচড়াতে লাগলো। আইমান উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তুই এখানে আয়, ভেতরে আয়, কিছু বলবি? দিশা এদিক ফিরে বলল, আমি তো ভাবিপুকে ডাকতে এসেছিলাম, আসলে বুঝতে পারিনি। সরি দাদা ভাই। তার মধ্যে দরজাও খোলা। বড় আম্মু আসতে চেয়েছিল কিন্তু আমি এলাম। আইমান একবার নিহিনের দিকে তাকিয়ে বলল। আচ্ছা তোরা কথা বল, আমি দেখে আসছি মা কি বলে। আইমান বেরিয়ে গেল। দিশা এসে নিহিনকে চাপড়ে ধরল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো গো? কি? এই তো, মুখে বলে দিতে হবে নাকি? আরে থামো, কি জন্য ডেকেছিলে? তোমার বাসা থেকে সবাই চলে এসেছে, তাদের সাথে দেখা করবে না? আন্টি তো খুঁজছিলেন তোমাকেই, চলো। আচ্ছা যাচ্ছি। নিহিন চুলটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে দিল। দিশা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আজ কেউ নেই বলে ভাই ভাবিদের প্রেম প্রীতি দেখতে দেখতে জীবন কাটিয়ে দিতে হচ্ছে। কি দুঃখ সহ যন্ত্রণা এই এক জীবনে। নিহিন কোমরে হাত রেখে বলল। তোমার কেউ নাই তাই না? নাই তো। দিশা ঠোঁট উল্টে বলল, একদম কান মলে দিব, এখন চলো, পরে দেখছি তোমার কে আছে আর কে নেই। মা বাবা সহ বড়রা সকলেই ছিল। সবার সামনে এভাবে কেক কাটা আহ্লাদীপনা বেশ লজ্জাই লাগছিল নিহিনের কাছে। তবুও যতটুকু করা যায় ততটুকুই করলো। এই দিন তো আর কোনোদিন ফিরে আসবে না। তারপর যখন বড়রা সব এক ঘরে বসে গল্প গুজবে মত্ত রইল, তখন দিশার জোরাজোরিতে একটু নাচ গানে অংশ নিল। অনুষ্ঠান শেষে নিহিনের মা বাবা সবাই চলে যেতে চাইলেন, কিন্তু নিহিন ছাড়তে নারাজ। কতদিন পর এসেছে, বললে যেতে দেবে নাকি? শ্বশুর শাশুড়ি অনেক করে অনুরোধ করেছে। তারা অবশেষে নিজের মেয়ের নিজেদের কাছে হার মেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বলা বাহুল্য, ইমাদ আর গুঞ্জনও খুশি মনে থাকার জন্য রাজি হয়ে গেল। রাতে ঘরে আসার আগে একবার গেস্ট রুম অর্থাৎ গুঞ্জন যেখানে থাকবে সেখান থেকে উকি দিয়ে এলো। গুঞ্জন ওকে জিজ্ঞেস করলো, ভুলেই গেছো তুমি? নিহিন বিছানার এক কোণে বসে বিরস কণ্ঠে উত্তর দিল, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় নিজের নামটাও ভুলে যাই। আচ্ছা, ভাইকে তো ভুলে যাও না। ও সেই সুযোগ দিবে? সারাদিন যে জ্বালায়, কানের কাছে 24 ঘন্টা বক 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 করতেই থাকে। নিহিন এক কাপ চা দাও, নিহিন আমার টাওয়াল দাও, নিহিন আমার শার্ট প্যান্ট কোথায়, এটা দাও সেটা দাও। উফ, কখন আমি এইসব করবো আর কখন দিন দুনিয়ার খোঁজ নিব বলো তো? গুঞ্জন হেসে বলল। বেশ সংসারী হয়ে উঠেছ তো, সুখবর কবে পাচ্ছি? নিহিন পা নাচাতে নাচাতে বলল। কিসের? গুঞ্জন চোখ টিপ দিয়ে বলল। নতুন অতিথির। নিহিন চোখ তুলে তাকালো। লজ্জায় গালে লালচে আভাস স্পষ্ট ফুটে উঠেছে। নিজেকে যথাযথ সংকোচিত করে নিহিন বলল, সে পরে দেখা যাবে, আমি উঠছি, ভাইয়া আসবে বোধহয় এখন। এই বলে সে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। গুঞ্জন বুঝলো লজ্জায় মেয়ে পালিয়েছে।
ঘরে আসতেই আইমানের মুখোমুখি হতে হলো। লজ্জার পরিমাণও হুহু করে বাড়তে লাগলো। কথা বলবে কি, গলায় আটকে যাচ্ছে সব। সামনে এগোবে কি, পা শাড়ির সাথে জড়িয়ে যাচ্ছে। আইমান বিষয়টা লক্ষ্য করে বলল, কি হয়েছে তোমার? নিহিন সহসা উত্তর দিল, কই, কিছু না তো। অমন করছো কেন? কি করেছি? আইমান নিহিনের মুখোমুখি এসে দাঁড়ালো। নিহিন পুনরায় জোর গলায় বলল, সরাসরি সামনে থেকে। আমি আবার কি করেছি? তুমি তো কত কিছুই করো, আলাদা করে আর কি বলবো। আইমান নিহিনের হাত ধরলো। তারপর এগিয়ে এসে বসলো দুজন। নিহিন মাথা নিচু করে রয়েছে। আইমান সামনে বসে তার কি হয়েছে সেটা বুঝতে ব্যস্ত। নিহিন উঠে দাঁড়াতেই আইমান হাত ধরে আটকালো। সে ফিরে তাকালো। আইমান কিছু বুঝলো না, তবে উঠে দাঁড়ালো। নিহিনের মুখটাকে নিজের দু হাতের আজলাই নিয়ে বলল, মন খারাপ? নিহিন চোখ তুলে তাকিয়ে বলল। তারপর আলতো করে আইমানের বুকে মাথা রাখলো, নিজেকে আড়াল করতে। আইমান মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা চুমু খেলো। নিহিন মুখ তুলে তাকালো। পরক্ষণে অবাক হয়ে আবিষ্কার করলো তার ঠোঁট দুখানা ইতিমধ্যে দখল হয়ে গেছে। চোখ জোড়া বন্ধ করে ফেলল নিহিন। গহীনে লুকিয়ে থাকা অনুভূতিরা ঠিকরে বেরোচ্ছে। আজ আর কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। বাঁধনারা উল্লাসে ভেসে গেছে সব। সমস্ত সত্তার নিয়ন্ত্রণ চলে গিয়েছে তাকে পর্যবেক্ষণের জন্য আগলে রাখা মানুষটির দৃঢ় বাহুবন্ধনে। এলো শীতকাল, আবার চলে গিয়ে বসন্ত উঁকি দিল। শীতের নির্জীব প্রকৃতি যেন সহসা বিদায় নিল। দক্ষিণা মলয়ে বসন্ত ঋতুর আগমনী বার্তা শোনা যায় পাখির কলকাকলি আওয়াজের মতো। পুষ্প মঞ্জুরির সমারোহে প্রকৃতি তো সেজে উঠেছেই, সাথে মানব মনও। ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কুহুতানের মতো করে দিনগুলো অতি আনন্দে অতিক্রম হচ্ছে। শেষ বিকেলের আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে সন্ধে তারা। আকাশে তখন লক্ষ তারার মেলা। তরুলতা যেমনি করে পল্লবিত হয়, তেমনি করে পল্লবিত হচ্ছে নিহিনের মন। ক্ষণে ক্ষণে এবং প্রতিক্ষণে উন্মুগ্ধ আকাশের জয়ধ্বনি শেষে আবহাওয়ায় আবারও অস্থিরতা শুরু হয়। তখন তো গায়ের ঘাম মুছতে মুছতেই জীবন যায়। একটু প্রাণ খোলা হওয়ার জন্য প্রশান্ত হতে হয়। সে যাই হোক, আইমানের ভাষ্যমতে বউয়ের দাপটের কাছে এই গরম কিছুই না। সূর্যিমামার এই তেজ কোনোভাবেই তার বউকে হার মানাতে পারবে না। এই কাঠফাটা গরমে আবার এক কাজিনের বিয়ে। এই গরমে মানুষ বিয়ে কেন করে সেটা আইমান ভেবে পায় না। বাড়ির সবাই তৈরি, অপেক্ষা করছে তার জন্য। সে দ্রুত পাঞ্জাবি গায়ে চাপিয়ে বেরিয়ে এলো। এতক্ষণ নিহিনকে দৃষ্টিগোচর হয়নি। মাত্র চোখের পলকে পরাণ ঠান্ডা হয়ে গেল। উফ, দিনকে দিন তার বউটা ভয়াবহ সুন্দরী হয়ে উঠছে। ওকে তো নজরে নজরে রাখতে হবে। দেখা যায় আইমান অগোচরে এসে নিহিনের কপালে পড়ে থাকা চুলগুলোকে কানের পাশে গুঁজে দিল। তারপর জিজ্ঞেস করলো, এই, তুমি কি নজরে বিশ্বাস করো? সব ক্ষেত্রে করি না, কিছু কিছু ক্ষেত্রে করি। হঠাৎ এই প্রশ্ন? ভাবছিলাম কি? নিহিন পাল্টা প্রশ্ন করে। আমরা ওই বাড়িতে না গিয়ে অন্য কোথাও যাই না, মানে আমার বইয়ের দিকে কেউ যদি নজর দেয়। নিহিন গা কাঁপিয়ে হাসলো। তারপর হাসির দমক কমলে বলল, আমাকে সুন্দর লাগছে এটা বলতে পারছো না? এইটুকু প্রশংসা করতে এত কিপটমি কিসের? ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছো যে আমার সুন্দর দেখাচ্ছে, তাই না? বুঝি বুঝি, সবই বুঝি। আচ্ছা যাই হোক, তোমার অনেকক্ষণ যাবৎ মা ডাকছিল। চলো এবার আমরা রওনা দিই। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর পৌঁছাবো নাকি আমরা? আইমান পুনরায় কপাল চাপড়ালো। মাঝে মধ্যে মনে হয় এই কপাল চাপড়াতে চাপড়াতে কবে জানি কপালটাই দেবে যায়। এই বাড়ির বেশিরভাগ মানুষজনের মুখই নিহিনের কাছে নতুন। কাউকে কাউকে নিজের বিয়েতে দেখেছিল, আবার কারো কারোর সাথে প্রাথমিক আলাপ আলোচনা হয়েছিল। কেউ কেউ তো একদমই নতুন। নিহিনকে কারোর সাথে পরিচিত হতে হলো না। নিহিন যাদের চেনে না তারাই একে একে বলতে লাগলো, এই, তুমি আমার আয়ানের বউ না? আরেকজন এসে বলে, আয়মানের বউ তুমি? ভারী মিষ্টি মেয়ে তো, আমাদের ছেলের পছন্দ আছে বটে। এই প্রশংসার দাবিদার ছিল তার শাশুড়ি, অথচ সবার সব ক্রেডিট গিয়ে পড়ছে শাশুড়ির ছেলের ওপর। না, এই স্বৈরাচারী শাসন তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এতগুলো মানুষের মাঝে একা বসে থাকতেও কেমন অস্বস্তি লাগছিল। এসে থেকে আইমানের রাত দেখা পাওয়া যায়নি। রুমানা এখানেই ছিলেন। হঠাৎ কারোর সাথে দেখা হলো আর তিনিও গল্প করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়লেন। এদিকে ওই বিয়ে বাদ দিয়ে নিহিনকে ঘিরে ধরেছে সবাই। একটা বাচ্চা মেয়ে তো কিছুতেই পিছু ছাড়ছে না, একদম কাঁঠালের আটার মতো লেগে রয়েছে। কখনো শাড়ির আঁচল ধরে বসে আছে তো কখনো হাত চাপড়ে ধরে। তাতে নিহিনের কোনো সমস্যা নেই,
কিন্তু যে গোল মিটিং বসেছে সেটাতেই যত সমস্যা। অবশেষে বড় এসেছে ধ্বনিতে যখন মুখরিত হলো চারিপাশ, তখন নিহিনের আশপাশ বিরতি পেয়েছে। তবে ওই বাচ্চা মেয়েটা এখনও বসেছিল, হাতে একটা ললিপপ। নিহিন তাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি বাবু? সে আধো বলিতে উত্তর দিল, আয়রা। তোমার নামের মতো তুমিও অনেক কিউট। মেয়েটা সামনের পাটির দাঁতগুলো বের করে হেসে বলল, তুমি অনেক কিউট, মামা বলেছে। নিহিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন মামা? ওই তো ওখানে দাঁড়িয়েছিল। আমি তোর নাম জানি না, মামা আমাকে বলেছে তোমার পাশে বসে থাকতে, কেউ যেন তোমার আশেপাশে না থাকে এটা খেয়াল রাখতে, আর বলেছে ঠিকঠাক মতন খেয়াল রাখতে, পারলে আমায় অনেকগুলো চকলেট দেবে। নিহিনের বুঝতে অসুবিধা হলো না আয়রা কার কথা বলছে। সে আদুরে গলায় বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি একটা কাজ করো তো বাবু, তোমার মামাকে ডেকে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে আরো বেশি চকলেট দিব। আয়রা তৎক্ষণাৎ চলে গেল। নিহিন দরজায় উঁকি দিল। কিছুটা দূরেই আইমানকে দেখা যাচ্ছে, কারোর সাথে হেসে হেসে কথা বলছে। নিহিনে চেনা চেনা লাগলো মেয়েটাকে। ও হ্যাঁ, একবার দেখেছিল এয়ারপোর্টে। কণা না সাপের ফনা, কি যেন নাম মেয়েটার। এই মেয়ের সাথে এত হাসি কিসের? কোথা থেকে আসছে এত হাসি? বাসায় যখন কথা বলে তখন তো মুখে সামান্য একটু হাসি দূরে থাকুক, কথায় কথায় তার ফুলকি ছোটে। নিহিনের ইচ্ছে করলো টেনে হিঁচড়ে আইমানকে ওখান থেকে নিয়ে আসতে, এবং সে যে একমাত্র তার সম্পত্তি এটা গলা হাঁকিয়ে বলে আসতে। যেহেতু বিয়েবাড়ি তার ওপর সম্পূর্ণ অচেনা, তাই নিহিন ছেড়ে দিল। এতক্ষণ সবার কাছে রটিয়ে বেরিয়েছে, বউকে পরিচয় করিয়ে দিয়েছে, আর এখন পুরুষ মানুষ বোধহয় এভাবে প্রতি পদে পদেই পাল্টে খায়। আর নিহিনের রন্ধ্রে রন্ধ্রে হিংসে নামক ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। অন্য কারোর সাথে এত পীড়িতি দেখলে যা রাগ লাগে, তা প্রকাশ করলে তো দুনিয়া শুদ্ধ উল্টে যাবে। এতক্ষণ স্বীকার না করলেও নিহিন এখন স্বীকার করতে বাধ্য হলো যে আইমানকে দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কালো পাঞ্জাবি, তার আবার হাতা গুটিয়ে রেখেছে তার নিজস্ব কায়দায়। সাদা পাজামা, কালো ঘড়ি, চুলগুলো হালকা বাতাসে উঠছে, চোখে মুখে চাপা হাসি। একটা মানুষকে এত সুন্দর হতে হবে কেন? আশ্চর্য। ভাবনার পরক্ষণে নিহিন বিড়বিড় করে বলল, এত সুন্দর হয়ে লাভ কি? অসভ্য কোথাকার। আজ বাসায় একবার তোমাকে পেয়ে নি, তারপর দেখাবো হাসি কাকে বলে, হাসি কত প্রকার ও কি কি। বিয়েবাড়ি থেকে যেহেতু আইমানদের বাড়ি বেশ দূর, তাই তারা একটু আগেই রওনা দিল। গরমে সকলেই ক্লান্ত। গাড়িতে উঠেই গা এলিয়ে দিয়েছে। নিহিন তো ঘুমিয়েই পড়েছে। আইমানের ডাকে উঠে পড়েছে। ঘুমে টলতে টলতে ঘরে এসেছে। নিহিনের সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো। আইমানকে আশেপাশে কোথাও দেখতে পেল না। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো, আপনার ছেলে কোথায় মা? দেখছি না যে। সে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, কি যেন কাজ আছে বলল। তুমি ঘুমিয়েছিলে তাই আর জাগায় নাই। নিহিন নির্বিকার ভঙ্গিতে বলল, ও আচ্ছা ফোন দিয়ে দেখো পৌঁছে। আচ্ছা দেখছি। নিহিন ঘরে এসে আইমানকে ফোন করলো। সে রিসিভ করতে ডিরেক্ট জিজ্ঞেস করলো, বাসা কবে ফিরছো? আইমান থতমত খেয়ে গেল আচমকা এমন প্রশ্নে। মৃদু স্বরে উত্তর দিল, কাল হয়তো ফিরতে পারবো না, তবে পরশু কনফার্ম। আইমান সাবধানী কণ্ঠে বলল, কিসের? নিহিনের একহারা কথার ধরনে আইমান মনে করার চেষ্টা করলো সে আসলে কি করেছে, তার দোষ কোথায়, কিন্তু কিছুই মনে করতে পারল না। তাই অনুরোধের সুরে নিহিনকে পুনরায় জিজ্ঞেস করলো, বলো প্লিজ, না হয় আমার কাজে মনোযোগ দেওয়া তো দূরের কথা, আমার আরামের ঘুমও হারাম হয়ে যাবে। বাড়ি এসে আরামের ঘুম দিও। যাই হোক, মা জিজ্ঞেস করছিল, করতে বলেছিলেন যে পৌঁছেছো কিনা। কাছাকাছি। ঠিক আছে, সাবধানে যেও। নিহিন ফোন রেখে দিয়ে চাপা হাসলো। গোসল করবে বলে ড্রয়ার হাতরে কাপড় চোপড় বের করতে গেলে সেখানে একটা ছোট্ট একটা বক্স দেখতে পেল। নিহিন সেটা হাতে তুলে নিল। খুলে দেখলো একটা চেন, ম্যাচিং লকেট এবং কানের দুল। নিশ্চয়ই আইমানের কাজ, প্রায়শই এমন করবে। নিহিন মাঝে সাঝে কাপড় চোপড় হাতরে শাড়ি, কানের দুল, পায়ের নূপুর, হাতের আংটি খুঁজে পায়। এটা কিছুদিন আগেও পুরাতন কিছু শাড়ির মধ্যে নতুন চকচকে একটা সোনালি রঙের জামদানি শাড়ি খুঁজে পেল। আইমানকে এসবের কথা জিজ্ঞেস করলে সে মোটেও স্বীকার করে না, উল্টে বলবে, দেখো তোমার কোন পেয়ারের মানুষ এনে রেখে দিয়েছে। আমার আবার অত কিসের টাকা, আমি এত জিনিসপত্র চিনিও না, কিনতেও পারি না।
নিহিন তীক্ষ্ণ কণ্ঠে বললেন, হ্যাঁ, প্যারের মানুষই তো দিবে। তুমি কেন দিবে? তোমাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে।